দর্শক, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ। এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রতিদিনই অসংখ্য দর্শকের চিঠি পাচ্ছি, ইমেইল পাচ্ছি এবং ফোন পাচ্ছি। তারা নানান মতামত জানিয়ে আমাদের লিখছেন। সেই সঙ্গে দেশের বিভিন্ন দৈনিক সাপ্তাহিক পত্রিকাগুলো এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত লিখতে শুরু করেছে। আজকে আমরা এদেশের অত্যন্ত পাঠকপ্রিয় একটি সাপ্তাহিক জায়জা দিন পত্রিকা অনুষ্ঠান নিয়ে একটি সমালোচনামূলক মন্তব্য করেছে, লেখা লিখেছে, সেটি আপনাদের প্রথমেই পড়ে শোনাচ্ছি। চাই বক্তব্যের তৃতীয় মাত্রা শিরোনামে লেখাটি হচ্ছে এই: প্রতিদিনের অনুষ্ঠান চালিয়ে যাওয়া প্রাতিষ্ঠানিক যোগ্যতার বিষয়। বিটিভি তো বটেই, এখন প্রতিটি চ্যানেলেই নিয়মিতভাবে প্রতিদিনের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এগুলোর ভেতর অবশ্য তথ্যমূলক এবং সংবাদপত্রের আলোচনাধর্মী অনুষ্ঠানের সংখ্যাই বেশি। তবে চ্যানেল আই প্রতিদিনের ধারাবাহিক নাটক জোয়ার ভাটা প্রচারের মাধ্যমে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছিল। দেশের ইলেকট্রনিক কোন মিডিয়ায় ওই ঘটনা ছিল অভিনব। একই প্রাইভেট চ্যানেল বর্তমানে প্রচার শুরু করেছে প্রতিদিনের টক শো তৃতীয় মাত্রা। এটি প্রথমবার প্রচারিত হচ্ছে সকালে, এরপর যথাক্রমে পুনঃপ্রচারিত হচ্ছে বিকেলে ও গভীর রাতে। জিল্লুর রহমান উপস্থাপিত এই টক শোতে দুটি পক্ষ থাকেন। বলা যেতে পারে, এক পক্ষে থাকেন সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তা, অন্য পক্ষে থাকেন বিরোধী দলীয় কোনো নেতা কিংবা ভিন্নমত অবলম্বনকারী সংশ্লিষ্ট সেক্টরের কোনো নির্বাহী ব্যক্তিত্ব অথবা কোনো সাবেক কর্তা ব্যক্তি। সম্ভবত শাকা চৌয়ের প্রতিপক্ষ হিসেবে কোনো ব্যক্তি আসেননি, উপস্থাপকই উত্থাপন করে গেছেন প্রশ্ন। ওই লেখায় আরো লেখা হচ্ছে, গত সপ্তাহে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইতিমধ্যে একাধিকবার এসেছেন আইনমন্ত্রী। যে দুই তিনটি অনুষ্ঠান সম্পূর্ণ ও আংশিকভাবে দেখেছি, তাতে ধারণা হয়েছে সরকারি লোকজন বেশি ফ্লোর পাচ্ছেন। মাইক্রোফোন নিজের দিকে টানার ব্যাপারে তারা যেমন দক্ষ, একইভাবে উপস্থাপক ততটাই অদক্ষ বিতর্কের মূল পয়েন্টগুলো উপস্থাপন করতে এবং সরকারি কোর্ট থেকে বল তুলে এনে অন্য পক্ষে সীমানায় ফেলতে। মোক্ষম প্রশ্নগুলো আসা জরুরি, তাহলেই তৃতীয় মাত্রা পাওয়া যাবে, অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠবে। যদি কোনো পক্ষ থেকে সবচেয়ে দরকারি প্রশ্নগুলো না আসে, তাহলে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ তৃতীয় কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানানো যেতে পারে। যেমন আইন নিয়ে আলোচনা হলে কোনো আইনজ্ঞ আসতে পারেন কোনো বিজ্ঞ সাংবাদিক। তবে প্রতি 5 মিনিট পর পর একটা সংকেত থাকা বাঞ্ছনীয়। তাহলে আলোচকরা থামার তাগাদা পাবেন এবং তখন ওই তৃতীয় ব্যক্তিকে ফ্লোর দেওয়া হবে। প্রয়োজন বোধে তিনি ফলো আপ করবেন অথবা প্রয়োজনে প্রশ্ন উত্থাপন করবেন। উপস্থাপক চৌকস হলে অবশ্য এসব কথা বলার প্রয়োজন পড়ত না। ধন্যবাদ আপনাদেরকে, জায়জা দিন কর্তৃপক্ষকে। আমরা আপনাদের এই মতামতকে সাধুবাদ জানাই। আপনাদের পরামর্শগুলো আমরা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগাবো এবং এই অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন বিষয় আপনারা নিয়মিত লিখবেন। লিখলে আমরা আশা করি যে আমি আমার যোগ্যতাকে আরো ভালো করে গড়ে তুলতে পারবো নিজেকে এবং অনুষ্ঠানটিও আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অতিথি আমার বাঁ পাশে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির এবং আমার ডান পাশে আছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আমি প্রথমে শ্রী দিলীপ বড়ুয়া আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে আপনারা অর্থাৎ আপনার দল, আপনারা কি সত্যিকারের কোনো বিরোধী দলের ভূমিকা পালন করছেন নাকি সরকার অনুগত বিরোধী দলের ভূমিকা পালন করছেন? আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের আমি জবাবটা এইভাবে দিতে চাচ্ছি। আমাদের পার্টি বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেনিনবাদী, তার একটা সুনির্দিষ্ট আদর্শ হচ্ছে, যে আদর্শ হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ মার্ক্সবাদী চিন্তাধারা, যে আদর্শের ভিত্তিতে 1966 সালে এই পার্টি গড়ে উঠেছিল। এই পার্টি যে নিছক কোনো ভুইফুর পার্টি নয়, এই পার্টি তার একটা সুনির্দিষ্ট সামাজিক দর্শন এবং রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই সে 66 সাল থেকে এই পর্যন্ত জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্যই প্রচেষ্টা নিচ্ছে। কাজে আমরা যদি বলুন 1966 সালের পরবর্তী, মাননীয় নেতা আপনার কাছে এখন আপনারা কি করছেন সেটি জানতে চাচ্ছি। আমরা যে বলছি আমাদের পার্টি যে প্রতিষ্ঠার পরবর্তী পর্যায় থেকে আমরা সক্রিয়ভাবে যে আন্দোলনে রূপরেখা তৈরি করেছিলাম 1969 সালে, 1971 সালে, 1982-83 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন, এবং পরবর্তীকালে এখনো পর্যন্ত আমরা এই যে বর্তমান 4 দলীয় জোটের সরকার যে ক্ষমতায় আসছেন তার বিরুদ্ধেও আমরা দলীয় শরিক দল হিসাবে, বাম গণতান্ত্রিক ফ্রন্টের শরিক দল হিসাবে
আমরা কার্যকরী বিরোধী দলের ভূমিকা রাখছি। আপনারা হয়তো জানেন এই সরকার 4 দলীয় জোট সরকার ক্ষমতা আসার পর এই 4 দলীয় জোট সরকারের মাননীয় জ্বালানি মন্ত্রী বলেছিলেন আমাদের দেশ থেকে গ্যাস তারা রপ্তানি করবেন। আমরা 11 দলের শরিক দল হিসাবে, বামপন্থের শরিক দল হিসাবে আমরা বাংলাদেশে কার্যকরী একটি আন্দোলন গড়ে তুলি, যে কার্যকরী আন্দোলনের ফলশ্রুতিতে সরকার এখনো পর্যন্ত বাধ্য হয়েছে বিদেশি চাপে মাথা নত করে যে গ্যাস এক্সপোর্ট করার যে বিষয়টি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। কাজে আমরা শুধু সরকারের অনুরোধ, এটা তো প্রশ্নই আসে না। আমরা মনে করি 11 দলে বা বাম ফ্রন্টের সঙ্গে এখন আছেন? হ্যাঁ, আছি। আমরা এখনো তার শরিক দল আছি। আমরা এই সরকারের বিরুদ্ধে শুধু জাতীয় সত্ত্বের প্রশ্ন নয়, সরকারের যে সমস্ত গণবিরোধী নীতি আছে সেই নীতিগুলোর বিরুদ্ধেও আমরা কার্যকরী ভূমিকা রাখছি। মাননীয় সরকারের গণবিরোধী নীতিগুলো কি? মাননীয় মন্ত্রীর কাছে যাওয়ার আগে, সরকার তো একটা সাংবিধানিক, শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক সরকার। জনগণের ভোট নিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন আমরা করেছি এবং এই সরকার জনগণের সরকার। তো সরকারের গণবিরোধী নীতিগুলো কি? রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা যে পলিসিগুলো দিয়েছি এবং নীতিগুলো দিয়েছি সেটা তো আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে এবং আমাদের নির্বাচনে যে আমাদের যে প্রচার ছিল এবং নির্বাচনে ইস্তাহার ছিল, সেই ইস্তাহারগুলোই আমরা কার্যকর করছি। তো নির্বাচনে গণবিরোধী ইস্তাহার দিয়ে ক্ষমতায় এসে সরকার এত তাড়াতাড়ি গণবিরোধী হয়ে গেল? গণবিরোধী তো সরকার তো ক্ষমতা আসার পরবর্তী 2 মাসের মাথায় একটি গণবিরোধী, আপনার জাতীয় স্বার্থ বিরোধী স্টেটমেন্ট, আমরা জাতীয় স্বার্থ বিরোধী একটি ভূমিকাও নিয়েছেন। সেটা হচ্ছে বাইরে, মাননীয় মন্ত্রী, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে আমরা একটা কাজও করিনি, এখনো পর্যন্ত করিনি, একটি সিদ্ধান্ত আমরা নিইনি। উনি বলুক প্লিজ। আপনারা করেছেন প্রথমত আপনাদের মাননীয় খনিজ জ্বালানি মন্ত্রী দেশের আমাদের জাতীয় সম্পদ নিরূপণ না করে বিদেশের কাছে সেটাও করেছিল আগের সরকার। আপনাদের কোনো কথা অবশ্যই আপনাদের কোনো ভূমিকা ছিল। আমরা তখন 11 দল গঠন করেছি 11 দলে, এবং তখনকার যে তখন যিনি শেখ হাসিনার নেতৃত্বে সরকার ছিলেন, আমরা হরতাল পালন করেছি 2001 সালে 2রা ফেব্রুয়ারি। সারা দেশে তেল ও গ্যাসের উপর ভিত্তি করে আমরা হরতাল পালন করেছি। তখন বিরোধী দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম এই ব্যাপারে কোন রকম হরতাল বা এই ধরনের কোন কর্মসূচি তারা দেয়নি। বরঞ্চ তখন কেনেডি এসেছিলেন, যখন আমেরিকান প্রেসিডেন্ট আপনার প্রেসিডেন্ট ক্লিন্টন যখন এসেছিলেন, তখন তারা আশ্বস্ত করেছিলেন, তো সোনারগাঁতে দেখা করে যে তখনকার বিরোধী দলের নেত্রী আশ্বস্ত করেছিলেন তারা ক্ষমতা গেলে জিনিসটা বিবেচনা করবেন। কাজে বিষয়টা হচ্ছে যে জাতীয় স্বার্থের প্রশ্নে তেল ও গ্যাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের ব্যাপারে আমাদের মাননীয় যে প্রতিমন্ত্রী খনিজ জ্বালানি মন্ত্রী, উনি এটা পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছেন, সংসদে দিয়েছেন। আমাদের অর্থমন্ত্রী উনি বলেছেন যে তেল গ্যাস মাটির নিচে রেখে লাভ কি? তাহলে প্রশ্নটা হচ্ছে যে এটা জাতীয় স্বার্থকে আপনার বর্তমান সরকার ক্ষমতা আসার প্রাথমিক পর্যায়ে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখতে তারা সফলতার পরিচয় দেননি।